ভীম একাদশীর পান্না উপলক্ষে আজ ছিল দিদার বাড়িতে নেমন্তন্ন। তো দিদা আমাদেরকে কী কী রান্না করে খাওয়ালো সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা গেছিলাম বাবার মন্দিরে। প্রতিদিনই তো বাবার মন্দির থেকে বাড়িতে ফেরার পথে প্রথমে দিদার বাড়ি যায়, তারপর বাড়িতে যায়। কিন্তু আজকে দিদার বাড়ি থেকে বাড়িতে আসেনি, কারণ আজকে দিদার বাড়িতে আমাদের সবারই নেমন্তন্ন ছিল। তো মন্দির থেকে দিদার বাড়িতে আসার পরে দেখি দিদা চিড়ে খই মেখে রেখেছে সকালবেলা খাওয়ার জন্য। আগের দিন তো ভীম একাদশী করেছি, আজ আবার পান্না। তো আজকে অনেক রকম নিয়ম আছে, আমি তো আবার অর্ধেক কিছুই জানি না। বড়রা যা করবে আমিও তাই করবো। তো মনে হয় পান্নাতে সকালবেলা চিড়ে আর খই খাই। প্রতি বছর তো দিদাকে সকালে এই খেতে দেখতাম, আর আমরাও তার সাথে খেয়েছি। আমার তো সকালবেলা খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য 1 প্লেট চিড়ে খই নিয়ে বসে পড়েছিলাম খেতে। ভেবেছিলাম সব খেতে পারবো, কিন্তু অর্ধেকটা খেতে না খেতে পেট ভরে গেছিলো, সেই জন্য বাকিটা আবার মাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে বসে পড়েছিলাম আলু ছাড়াতে। সবকটা আলু একসাথে ছাড়িয়ে নিয়ে তারপরে পিস করতে বসে পড়েছিলাম। তো চলো আলুগুলোকে পিস করতে করতে একটু কমেন্ট পড়া যাক। সৃষ্টি আমার একটা ব্লগের কমেন্টে লিখেছে, অনেক সুন্দর লাগছে দিদি। তো থ্যাংক ইউ সৃষ্টি আমার ব্লগ দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কমেন্ট পড়তে পড়তে এদিকে আমার সবকটা আলু পিস করা হয়ে গেছে। তো আলুগুলোকে পিস করে উঠতে না উঠতেই দেখি আবার ব্রাহ্মণ এসছে। তো দিদা আর মা দুজনে মিলে আবার ব্রাহ্মণকে সিধে দিল, আর আমরাও সবাই একে একে নমস্কার করে নিলাম। তারপর দেখি দিদার বাড়িতে খাওয়ার জল নেই, ফুরিয়ে গেছে। সেই জন্য আমি আর মেজি দুজনে মিলে ক্লাবের কল থেকে খাওয়ার জল আনার জন্য বেরিয়ে পড়লাম। তারপর দুজনে মিলে গিয়ে জল নিয়ে আসার পরে বাড়িতে দেখি মা আবার প্রসাদ রেখেছিল, খেজুর প্রসাদ ছিল। তো ওইটাকে নিয়ে বসে বসে খাচ্ছিলাম আর মেজির সাথে গল্প করছিলাম। তারপরে কিছুক্ষণ আমি আবার ফোন দেখতে বসে পড়লাম। এদিকে আমার মা আর দিদা দুজনে মিলে সব কিছু রান্না করা হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। প্রথমে তো দিদা খেতে দিয়েছিল ভাত, তারপরে দিয়েছিল লাউ দিয়ে ডাল, সাথে ছিল পালং শাক বাঁধাকপি একসাথে চচ্চড়ি, আর ছিল আলু ভাজা। ও তার মধ্যে পালং শাক চচ্চড়ির মধ্যে বেথো শাক আর তেবড়ে শাকও ছিল, ওগুলোর পরিমাণ একটু কম ছিল। এই লাউ বেথো শাক তারপর তেবড়ে শাক এই সব কিছু খাওয়ার একটা নিয়মের মধ্যে পড়ে, সেই জন্য গোটা ষষ্ঠীতে যেমন অনেক রকম কিছু খাবার নিয়ম আছে, ঠিক সেই রকমই এই ভীম একাদশীর পান্নাতেও এরকম অনেক কিছু খাবার নিয়ম আছে। ডাল আর চচ্চড়ি দিয়েই তো ভাত খেয়ে আমারও পেট ভরে গেছিলো, কিন্তু তারপরে দেখি আবার আলু পনিরেরও দরকার ছিল। আর এই সব রান্না আমার মা আর দিদা দুজনে মিলে করেছে। সবকটা রান্নায় খেতে খুব সুন্দর হয়েছিল। প্রতি বছরই দিদা আজকের দিনে আর জন্মাষ্টমীর দিন নেমন্তন্ন করে খাওয়াই, সেই ছোট থেকে দেখে আসি। শুধু আগের বছরই করতে পারেনি, কারণ দিদা আগের বছরে আজকের দিনে কুম্ভের মেলায় চান করতে যাওয়ার জন্য বেরিয়েছিল, সেই জন্য। তো আগের বছরে মা বাড়িতে রান্না করেছিল, দিদার জন্য একটু ভাত তরকারি দিয়ে গেছিলো। দিদা ওই খেয়ে কুম্ভের মেলায় চান করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। যাই হোক, খাওয়ার শেষে ছিল টমেটোর চাটনি, পাঁপড় আর রসগোল্লা। তো রসগোল্লাটা আমি তখন আর খাইনি, দিদাকে বলেছিলাম পরে খাবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে পড়াতে যাওয়ার টাইম হয়ে গেলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। তো পড়িয়ে বাড়িতে আসার পর দেখি এখনও অনেকগুলো রসগোল্লা আছে। তো ভাবলাম একটা খেয়েই নিই, সেই জন্য ওর থেকে একটা রসগোল্লা তুলে নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।